নতুন বাড়িতে অনেক বছর পর আজ মায়ের প্রথম পুজো হবে। আজকের সকালটা আর বাকি সকালের থেকে অনেকটা আলাদা। আর এই পাখিটাকে দেখো, এটা হলো ফিঙে পাখি। ও রোজ সকালবেলা আমি যখন রান্না করি ততক্ষণ এখানে বসে থাকে এই সজনে গাছটায়, আর বসে বসে যেন আমার কাজ দেখে। দেখো ওকে কি সুন্দর দেখতে, লেজটা দেখো কি দারুণ, ঘুরে 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 বেড়ায়। ঠিক যতক্ষণ আমি কাজ করি মনে হয় যেন আমার কাজটা দেখে ও বসে বসে। তো সেটাই আজকে একটুখানি ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ কিউট, দেখো কি সুন্দর মিষ্টি। প্রত্যেক দিন আসে, জানো তো, প্রত্যেক দিন আসে আর আমার কাজ দেখে। চলো, এখন কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমার। দিনের বাসি কাজকর্ম সেরে রান্নাও পুরো ডান। আর এই যে ডাল করেছি, পাঁপড় ভাজা করেছি, আর সয়াবিন হবে আজকে নিরামিষ, মায়ের পুজো। মাকে সন্তুষ্ট করতে গেলে শুধু মায়ের পুজো করলে হবে না, সঙ্গে সংসারটাকে ঠিকঠাক মতো সামলাতে হবে। তাই আগে সংসার সামলে, বর সামলে, তারপরে মায়ের পুজো করব। ওদিকে ডালটা ফুটতে ফুটতে একটুখানি পর্দা সরিয়ে জানালাটা খুলে দিলাম। এখনো ভালোই ঠান্ডা আছে, তাই উঠেই ঘুম থেকে আর জানালা খোলা যাচ্ছে না, একটু দেরি করে খুলি। আজকে সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এভাবে ভেজে রান্না করলে সোয়াবিনের টেস্ট 10 গুণ বেড়ে যায়। মশলা পুরো কষে গেছে, দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে মিক্সি ধোয়া জলটাও একটুখানি গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সকাল মানেই তো প্রচুর ব্যস্ততা, কিন্তু তার মধ্যেই চেষ্টা করি যতটা পারা যায় একদম টেস্টি টেস্টি, সুপার সুপার টেস্টি টেস্টি রান্না করতে। তো ওই জন্য গরম জল দিয়ে রান্না করলাম। গরম জল দিলে রান্নার টেস্ট বেড়ে যায়, তোমরা তো সবাই জানো, তাও একটু বলে দিলাম। আর এই হচ্ছে সোয়াবিনের ফাইনাল লুক। প্রথমে ভেবেছিলাম কষা কষা করব, তারপরে ভাবলাম না, একটুখানি ঝোলই করি, মেয়ে তো ঝোল ভালো খায়, তো ওই জন্য একটু ঝোলঝোলই করেছিলাম। এখন বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর কালকে তো ডিপ ক্লিনিং করেছি বাড়ি, পুরো বাড়ি, কিন্তু ফ্রিজের মাথাটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে সব পরিষ্কার করলাম, ফ্রিজের মাথাটা বাকি রয়ে যাবে, মনটা কেমন কুতকুত করছিল। ওই জন্য ফ্রিজের মাথাটাও একটুখানি সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে ঠুচে তারপরে যে পরিষ্কার একটা কাপড় পাতি ওটা পেতে যেই সব জিনিসগুলো রাখি ফ্রিজের মাথা সেগুলো আবার গুছিয়ে রেখে দেবো। তো ফ্রিজটাও মুছে নিলাম সঙ্গে একটুখানি। তো চলো এটা মুছে, এখন ঘরটা ভোরবেলা একবার মুছে তো রান্না অবশ্যই শুরু করেছিলাম, এখন আরেকবার ভালো করে মুছে টুছে নেব। ঠাকুরের বাসন মাজবো, তারপরে কয়েকটা জামা কাপড় আছে কাচার, সেগুলোও কাচবো। ওই যে বললাম, সংসার সামলে তবে কিন্তু মাকে সন্তুষ্ট করতে হবে। সংসারের কাজ ওই ফেলে রেখে শুধু মাকে নিয়ে বসে থাকলেও কিন্তু মা সন্তুষ্ট হবে না। তাই সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করে তবেই কিন্তু মাকে সন্তুষ্ট করা যাবে। সন্তোষী মায়ের কথা আর কি বলবো তোমাদের, বললে হয়তো শেষ হবে না, বা একটা ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না। এত অবদান রয়েছে সন্তোষী মার আমার জীবনে। মানে আমি আজকে হয়তো বেঁচে আছি শুধুমাত্র সন্তোষী মার জন্য। চলো ছোট্ট একটা কথা, তোমাদের সত্য ঘটনা যেটা আমার জীবনের চরম বাস্তব, সেটা আজকে একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে। কেন সন্তোষী মার এত ভক্ত হলাম। তো মেয়ে যখন মানে হওয়ার সময় হয়ে গেছে, আমার 10 মাস 10 দিন পার করেই কিন্তু মেয়ে হয়েছে। তো যখন মানে ভর্তি হয়ে গেছি অলরেডি হসপিটালে, তখন মানে ডাক্তার বলেছিল আমার হাজব্যান্ডকে যে মা অথবা সন্তান যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারবো। তো তখন তো বরমশাই আমার কথাই বলছিল, কিন্তু মানে একটা মা কি কখনো পারে বলো তো, বাচ্চা কোলে নিয়ে বাড়ি ফিরবো এই আশায় ভর্তি হয়ে, তখন ডাক্তারবাবু বলছে মা অথবা সন্তান যে কোনো একজনকে বাঁচানো যাবে। তো তখন মানে আমার তো পাগলের মতো অবস্থা হয়ে গেছে, মানে চিৎকার চেঁচামেচি করছি আমি। বরমশাইকে বললাম যে কোনোভাবে তুমি সই করবে না আমার জন্য, কারণ শুধু আমি একা কখনো বাড়ি ফিরে যাব না।
আমাকে তুমি একা কিছুতেই নিয়ে যেতে পারবে না। 10 মাস 10 দিন পার হয়ে গেছে, এখন আমি আমার সন্তানকে কোলে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। তখন একজন ভদ্রমহিলা এসে, বয়স্ক মহিলা এসে আমাকে বলল যে আমার বাড়িতে সন্তোষী মা প্রতিষ্ঠিত আছে, তুই তো এখন আমার বাড়িতে যেতে পারবি না, তুই এখান থেকে বসেই হসপিটালে বসেই মানসিক কর যে তুই যদি তোর সন্তানকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারিস, তাহলে উপোস করে আমার 16টা শুক্রবার উপোস করে আমাকে উদযাপন দিয়ে পুজো করবি। তো আমি তার কথা মতো ওখানে দাঁড়িয়েই মানসিক করলাম মাকে যে মা, আমি 16টা শুক্রবার নিরামিষ খেয়ে তারপরে তোমাকে পুজো দিয়ে উদযাপন দেবো যদি আমি আমার সন্তানকে সুস্থভাবে কোলে নিয়ে বাড়ি ফিরতে পারি। তো দেখো রান্নার 1 গামলা বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে দিয়েছি। এবার ঠাকুরের বাসনটা মাজবো। আর সেই বয়স্ক মহিলা কিন্তু আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছিলেন যে কাঁদিস না, তুই তোর সন্তানকে কোলে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবি। তারপর সবথেকে বড় কথা কী বলো তো, যখন মেয়ে হয়ে গেল তখন হসপিটালে কিন্তু পুরো হসপিটাল অনেক খোঁজার পরও তাকে আর আমি দেখিনি। পরে বুঝেছিলাম সে আর কেউ না, স্বয়ং মাই ছিল। তো রীতিমতো এরকম বলার পর তারপর যখন যেদিন মেয়ে হচ্ছে সেদিন মানে ডাক্তারবাবুরা যে সমস্ত ডাক্তারবাবুরা শুরু থেকে তাদের টিম নিয়ে সবাইকে, মানে ওদের তো হসপিটালে অনেকগুলো প্রায় 14-15 জন ডাক্তার মানে শুরু থেকে দেখেছিল। তো প্রত্যেকে ছিল সেই টাইমটায় আর কি, প্রত্যেকে থেকে শুধু ছিল না, তারা প্রত্যেকে অবাক হয়ে গেছিলো যে এটা কী করে সম্ভব হলো। যখন মেয়েকে মানে বার করা হচ্ছে পেটের থেকে তখন ডাক্তারবাবু বলছেন যে আমার জীবনে আমি এরকম ঘটনা দেখিনি সোমা, যে এত ক্রিটিক্যাল পজিশন থাকার পরও দুজনে তোরা কি করে সুস্থ রয়েছিস, আমার ডাক্তারি লাইফে আমি সত্যি দেখিনি। তো এটা সত্যি একটা আশ্চর্যকর ঘটনা হয়েছিল যে এত কিছু হয়ে যাওয়ার পরও মানে আমি আর আমার মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছি। সুস্থভাবে শুধু বাড়ি ফিরিনি, তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না, আমার থেকে বড় প্রমাণ আর কিছু হতেই পারে না যে মা স্বয়ং সদা বিরাজমান। তো তারপর রীতিমতো বাড়ি চলে এলাম। তো দেখো ঠাকুরের বাসন মাজতে বসেছি, আর পিতাম্বরী দিয়ে একটু মেজে নিচ্ছি, তারপরে বাসন মাজার সাবান দিয়ে আর কি মাজবো সেটাই দেখাচ্ছি। আর দারুণ পরিষ্কার হয় বাসন কিন্তু। তারপর তো সুস্থভাবে রীতিমতো আমরা দুজনেই বাড়ি ফিরে আসি। আর তারপর দেখতে দেখতে মেয়ের 5টা বছরও কেটে যায়, মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেল। তখনও না ভাবতাম যে সত্যি কি আমি পারবো, মায়ের তো কত নিয়ম কত নিষ্ঠাভাবে পুজো করতে হয়, ভয় লাগতো ভীষণ। তখন তো বুঝতাম না যে সত্যি মা মায়ের থেকে করুণাময়ী আর কেউ হতেই পারে না। তো দেখো বাসন মাজা হয়ে গেছে। তারপরে একদিন মা আমাকে স্বপ্ন দেখায় যে কিরে মেয়ে তো সুস্থভাবে বাড়ি ফিরলো, বড়ও হয়ে গেল, তুই কি এখনও আমার পুজো দিবি না? তারপরে আমি রীতিমতো আস্তে আস্তে সমস্ত কিছু কেনাকাটি করে এই ফটোটা মায়ের কিনে সমস্ত কিছু বাসন টাসন আস্তে আস্তে কিনে পুজো শুরু করলাম। এই ছিল সন্তোষী মায়ের প্রতি আমার এত ভক্তির কারণ, যে আজকে আমরা সুস্থভাবে রয়েছি শুধুমাত্র মায়ের কৃপায়। আর শুধু এই ঘটনা না, মানে আমার জীবনের যত বিপদে আমি পড়েছি সন্তোষী মা দুহাত বাড়িয়ে আমাকে উদ্ধার করেছে বিপদ থেকে। বলা যায় সন্তোষী মার জন্য সত্যি বেঁচে আছি, আজকে যা আছে যতটুকু আছে শুধু মায়ের কৃপায়। তো দেখো আমার স্নান হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এই যে রেডি হয়ে গেছি শাড়ি পরে, হাতের সামনে এখন আপাতত এটাই পেলাম। আর ঘর দৌড় তো পরিষ্কার করে একদম গুছিয়ে ঠুচিয়ে এই যে বাজারে এনেছে বর্মশাই, ঠাকুরের অনেক জিনিসপত্র এনেছে, সেগুলো এখন বার করে গুছাবো। আর এখন সমস্ত কিছু সরিয়ে চাদর মাদর পাল্টে তারপরে পুজো স্টার্ট করব, স্নান ধান করিয়ে ঠাকুরদের। আর এই যে ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখেছি। চলো কাজ শুরু করা যাক। আর তার আগে একটু আলতা পরে নিয়েছি পায়ে, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো। আলতার কথা আর কি বলবো, আলতার কোয়ালিটি এখন এত খারাপ, মানে যত দাম দিই কেন আলতা ওই মানে একবার বোধহয় পায়ে জল পড়লে আলতা ধুয়ে চলে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে এখন আলতার। ওই জন্য
হাতে তো লেগে রয়েছে কিন্তু পায়ে লাগছে না, কিংবা জানি না আমার গায়ে হয়তো লাগে না আলতা, আমি জানি না। তো আমার তো মানে ওই বেলা এই বেলা তো পড়েছি, ওই বেলা আর দেখতে পাবে না হয়তো তোমরা, মানে উঠে চলে যাবে, জল পড়লেই পায়ে উঠে চলে যায়, আমার গায়ে থাকে না, যত দামি হোক আলতা। তো আলতার কোয়ালিটি মোটেও ভালো না, ওই জন্য এখন আর পড়ি না। আজকে প্রথম নতুন বাড়িতে প্রথম মায়ের ঘট স্থাপন করব, ঘট পেতে মায়ের পূজা করব, তো ওই জন্য আলতা পরে নিলাম। আর বরমশাই প্রচুর কিছু এনেছে। আর আমাদের মায়ের পুজো কলা পাতা ছাড়া হয় না, ওই জন্য কলা গাছ একটা আগের বাড়ি থাকতেই পুঁতেছিলাম যে পুজো করব দেখে। তো তারপর তো আর বাড়ি টাড়ি হলো না পুজো, ভাড়া বাড়িতেও পাতিনি, আর এই বাড়িতে এসেও এই প্রথম, আজকে প্রথম ঘট স্থাপন করব মায়ের। তো চলো, ওই জন্য গাছের কলা পাতা নিয়ে এসেছি, আর বট পাতা নিয়ে এসছে, বট পাতা দিতে হয়, অনেক কিছু নিয়ে এসেছি। চলো আমি দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। পূজাটা শুরু করি, আগে সব সরিয়ে নাড়িয়ে গুছিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু সরিয়ে ভালো করে মুছে পয় পরিষ্কার করে এবার চলো ঠাকুরদের স্নান টান করিয়ে ভালো করে ধোয়া জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে পুজো শুরু করব। তো দেখো সবার আগে গোপালকে স্নান করাবো, আর বাসনগুলো কি পরিষ্কার হয়েছে তোমাদের দেখালাম সেটাই। আজকে মায়ের এই কথাগুলো যদি একটু না বলি আমি, তাহলে আমার ব্লগটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তাই মায়ের এইটুকু কথা বলতেই হলো। আরও নানা বিপদে নানাভাবে মা আমাকে উদ্ধার করেছে, নানাভাবে প্রমাণ করেছে যে হ্যাঁ, মা সত্যিই আছে আর আমার সঙ্গেই আছে। তখন পূজা শুরু করার পর ১৬টা শুক্রবার আমি উপোস করে তারপর উদযাপন দিয়েছিলাম মাকে আগের বাড়িতে। আরও কিছু মানসিক তারপরে করেছিলাম। তো সেগুলো আর পূজা দেওয়া তখন আর হয়নি। তারপরে তো এই বাড়িটা হওয়ার কথা ছিল। তো দেখো আমার গোপাল সোনাকে কি দারুণ লাগছে। আর তারপর বাড়ি-টাড়ি হলো। আর ভাড়া বাড়িতে কী বলো তো, আমরা নিরামিষ খাবো দেখে সবাই যে খাবে সেটা তো হয় না, বা তারা যদি আমিষ খায় কোথাও ছোঁয়াছুঁয়ি লেগে গেলে আমার বিপদ হবে দেখে আমি ভাড়া বাড়িতে কোনো দিন ঘট পাতিনি, বা মাকে এমনি পূজা করেছি, ঘট পাতিনি। তো দেখো সরস্বতী মাকেও নতুন একটা জামা পরিয়ে দিলাম, ঘাগরা। এবার সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবো। আর ওই জন্য আর নতুন বাড়িতে এসে এই ২ মাস প্রায় হতে গেল, এখনও ঘট পাতা হয়নি। তো আজকে প্রথম একদম মায়ের ঘট পাতবো নিয়ম নিষ্ঠা করে, এবার থেকে প্রত্যেক শুক্রবার মাকে পুজো করব। তো দেখো এই হলো আমার মা। জয় মা সন্তোষী মা, সবার ভালো করো মা। আমি পুজো করার সময় আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য প্রার্থনা করেছি, মা যেন প্রত্যেককে তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকে, ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনস্কামনা পূরণ করে যেন মা। তো দেখো এই যে মায়ের জন্য গুড়, ছোলা, অনেক কিছু ফুল মালা আর গাছের কলা পাতা, এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এটাই হলো মায়ের আসল প্রসাদ। তো এই জন্য সমস্ত রেডি করে নিয়েছি। চলো এবার পুজো শুরু করি। এই যে মায়ের ঘট পাচ্ছি। জয় মা সন্তোষী মা। মা চাইলে সত্যিই সব সম্ভব, মা না চাইলে কোনো কিচ্ছু সম্ভব না। তো দেখো এই যে ঘট পাতা হয়ে গেছে। আর মানে কি বলবো তোমাদের, আমি পুজো করছি যখন, তখন আমার একবারের জন্য মনে হয়নি যে আমি একটা ফটোতে পুজো করছি। আমার মনে হচ্ছিল বারবার মা বসে আছে আর আমি পুজো করছি। সন্তোষী মার আসল প্রসাদ হলো এই যে গুড় ছোলা। একটা গৌ মাতার জন্য বানলাম, আর একটা হাতে নিয়ে আমাকে বইটা পড়তে হবে, পাঁচালি, আর একটা গৌ মাতাকে খাইয়ে এসে তারপরে আমি প্রসাদ খাবো। তো বন্ধুরা দেখো এই যে প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে, ভোগ দিয়ে দিয়েছি। এবার চলো পুজো করে তারপর পাঁচালি পড়বো, তারপর গৌ মাতাকে খাওয়াতে যাবো, তারপরে আমি প্রসাদ খাবো। সমস্ত কিছু রেডি করে সবার আগে গুড় ছোলাটা হাতে নিয়ে, ধান দুব্বা ফুল হাতে নিয়ে, তারপরে মায়ের পাঁচালিটা পরে নিয়ে তারপর পুজো করে যাব গৌ মাতাকে খাওয়াতে। ব্রতকথা ও পাঁচালি। শ্রী শ্রী সন্তোষী মাতার বন্দনা।
জয় দেবী মা সন্তোষী, চরণে প্রণাম। মাগো তব কৃপা হইলে পুরে মনস্কামনা। তো দেখো পুরো বইটা পড়তে অনেকটা টাইম লেগেছে আর বই পড়া হয়ে গেছে। এবার পুজোটা করে নিই। ভক্তি ভরে ডেকে মাকে পুজো করলাম। এই যে কি শান্তি, সে বলে বোঝানোর মতো না, বা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরাও একটু এখান থেকেই মায়ের আরতি করছি দেখে একটু মায়ের তাপ নিয়ে নাও। আমি কিন্তু প্রত্যেকের জন্য সত্যি সত্যি প্রার্থনা করেছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রসাদ দর্শন করে নাও। তোমাদের তো খাওয়াতে পারলাম না, কিন্তু প্রসাদ দর্শনেই অনেক পুণ্য লাভ হয়। আর আমি শুধু নিজেই খেয়েছি সন্তোষী মার প্রসাদটা, ঘরেও কাউকে দিইনি। কারণ কি বলো তো, ওরা ভুল করে যদি কিছু খেয়ে নেয়, খায় না, ওরা কেউ খায় না, তবু ভুল করে যদি কেউ কিছু খেয়ে নেয় তখন বিপদ হয়ে যাবে। ওই জন্য মায়ের যে প্রসাদটা সেটা শুধুমাত্র আমি খেয়েছি। আর এখন দেখো মায়ের আরতি সমস্ত ঘরে চারিদিকে দেখিয়ে দিলাম মাকে আরতি করে। তো কর্পূরের আরতি মায়ের প্রত্যেক শুক্রবার আমি করি। তো দেখো এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, আর বাকি যা এক্সট্রা বাসন টাসন ছিল সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি। শুধু ঠাকুরের কাপড় টাপড়গুলো যে পাল্টালাম ওটা কালকে কাচবো। আর ঠাকুরের প্রসাদ একটু পরে তুলে সমস্ত কিছু মেজে ঘষে তারপরে কিন্তু আমি যাব গাও মাতাকে খাওয়াতে। তোমরাও যদি কেউ কোনো বিপদে পড়ে থাকো আর সত্যি সত্যি যদি মাকে মন থেকে ডাকতে পারো, সত্যিই ফল পাবে কিন্তু বন্ধুরা। জয় মা সন্তোষী মা। মা গো, সবার ভালো করো মা। আজকে বহু বছর পর নতুন বাড়িতে প্রথম ঘট পেতে মায়ের পূজা করলাম। কেমন লাগলো আমার পূজা তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো এই যে গাও মাতাকে খাওয়াতে চলে এসেছি, পথেই একজনকে দেখতে পেলাম, তো তাকেই খাইয়ে দিলাম। আগের দিন তো একজনের বাড়ি গিয়ে কথা বলে এসেছিলাম, কিন্তু সেখানে আর যাইনি। দেখো গাও মাতাটা আবার আমার কাছে আসছিল, তো ওকে একটু আদর ফাদর করলাম, অনেকক্ষণ ধরেই আদর করেছি, তোমাদের একটুখানি দেখালাম আর কি। আর তারপর বাড়িতে এসে তুলসী গাছে জল ঢাললাম, একটু সূর্য দেবতাকে নমস্কার করলাম, করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। ভক্তি ভরে ডাকলে পাথরেও কিন্তু সাড়া দেয়। ভক্তি করে না ডাকলে, মনের ভক্তি যদি না থাকে, ওই শুধু দেখানোর জন্য জাঁকজমক করে পুজো করলাম অথচ মন থেকে ডাকতে পারলাম না, সেই ডাকে কিন্তু স্বয়ং ঈশ্বরও সাড়া দেয় না বন্ধুরা। তো মন দিয়ে ডাকাটা হচ্ছে মেন বিষয়। মন দিয়ে যদি ডাকা যায়, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু ভগবান সাড়া দেবে। আর আমি সামান্য শুরু থেকে সামান্য জল বাতাসাতেই পুজো দিয়ে মায়ের সাড়া পেয়েছি। তো বন্ধুরা গামাতাকে খাইয়ে এসে আমি প্রসাদ খেলাম, তুলসী গাছে জল ঢেলে আসলাম। আর এখন থালা বাসন সমস্ত কিছু ধুয়ে রেখে গেছিলাম। আর এই জামা কাপড়গুলো আর এখন ধোবো না, অনেকটা বেলা হয়ে গেছে, তো কালকে সকালবেলা ধুয়ে দেবো জামা কাপড়গুলো, যেগুলো ছাড়িয়েছি আর কি। তো দেখো এই যে সমস্ত পুরো জায়গাটা এই যে পরিষ্কার করে দিয়েছি। মোমবাতি দুটো এখনো জ্বলছে। অনেক বছর পর নতুন বাড়িতে এই প্রথম মায়ের ঘট পেতে উদযাপনের পুজো করলাম। তো খুবই ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো ভক্তি ভরে। মা তো যেন কি বলবো তোমাদের, আমার অনুভূতি তোমাদের বলে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। মা যেন জীবন্ত বসে আছে। তোমরা হয়তো একটা ফটো দেখছো, কিন্তু আমি দেখছি মা জীবন্ত বসে আছে। মানে এর থেকে বেশি কিছু আমি আর তোমাদের বলে বোঝাতে পারবো না। মন ভরে শান্তি করে পুজো করলাম, এর থেকে শান্তির আর কিচ্ছু সত্যি হয় না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। ভক্তি ভরে ডাকলে ঠিক মা সাড়া দেয়। তোমরাও যদি ভক্তি ভরে ডাকো, মায়ের সাড়া কিন্তু ঠিক পাবে।